প্রিয় দর্শক, এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় বাংলাদেশ রেকর্ড করেছে। যদিও আমরা গত প্রায় সপ্তাহখানেকের বেশি সময় ধরে আমরা দেখছি প্রায় প্রতিদিনই নতুন করে আক্রান্ত এবং মৃত্যুর একটা রেকর্ড, নতুন একদিন একটা রেকর্ড আর একদিন ছাড়িয়ে যাচ্ছে। সে অবস্থায় আমরা আছি। আমরা এখনও নিশ্চিত নই আমরা কি পিক স্পর্শ করেছি কিনা বা আরও কতদিন এরকম আক্রান্তের সংখ্যা বাড়বে সে ব্যাপারটাও আমরা নিশ্চিত নই। যাই হোক, আজকের আপডেটটা যদি শুরুতে আমরা একটু জানিয়ে দিই, গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ৩,৮৬২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯,৯৪,৪৮১ জন এবং মৃত্যু গত 24 ঘন্টায় হয়েছে 53 জনের, মানে 50-এর কোটা এই প্রথম ছাড়ালো। এবং মোট মৃতের সংখ্যা ১২৬২ জন এবং সুস্থ হয়েছে গত 24 ঘন্টায় ২,২৩৭ জন এবং মোট সুস্থের সংখ্যা ৩৬,২৬৪ জন এবং পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় ১৭,২১৪ জনের এবং মোট পরীক্ষা হয়েছে ৫,৩৬,৭১৭ জনের। আসলে এটা একটু উদ্বেগজনক পরিস্থিতি। আমরা গত কয়েকদিন ধরে আমরা মনে করছিলাম যে হয়তো এতদিন পর 3 মাস 4 মাস পেরিয়ে যাওয়ার পর হয়তো আমাদের এই সংখ্যায়, মানে এই গ্রাফটা একটু নিম্নমুখী না হোক, অন্ততপক্ষে একটু স্টেবল পজিশনে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে একদিন একটু বাড়ছে, আরেকদিন একটু কমলে ওর পরের দিন আবার বেড়ে যাচ্ছে। যাই হোক, এ নিয়ে আমরা কথা বলবো অধ্যাপক ডক্টর সুজত পাল, উনি বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের। অধ্যাপক ডক্টর সুজত পাল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মানে এই যে আমরা পরিস্থিতিটা দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে প্রতিদিনই একদিনের রেকর্ড আরেকদিন ছাড়িয়ে যাচ্ছে, এর কারণটা আপনি কি মনে করেন? কি কারণ এটা হলো? না, এটা আসলে আমার মনে হচ্ছে আমাদের জনগণের যে যতটুক সতর্ক হওয়া দরকার সেতটুকু হচ্ছে না বলে আমার কাছে এটা প্রতীয়মান হচ্ছে। এবং 3টা জিনিস, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং মাস্ক পরা এবং করোনা সম্পর্কে সতর্ক হওয়া, বিশেষ করে যেগুলো লকডাউন কিংবা যেগুলো রেড জোন, ওগুলোর মানুষদেরকে একটু সতর্ক হওয়া বলে আমার মনে হচ্ছে। এটাই হচ্ছে আমার এই পরিস্থিতি। এবং এই পরিস্থিতিটা হয়তো এই ধরনের যদি থাকে, আরো কয়েকদিন হয়তো কন্টিনিউ করতে পারে। একদম ধুম করে কালকেই ভালো হয়ে যাবে এমন কোনো মনে হচ্ছে না। আরো কয়েকদিন আমাদেরকে একটু অসহনীয় হতে পারে, যদিও আমাদের উন্নত দেশের তুলনায় আমাদের মৃত্যুর হার অনেক কম, কিন্তু তারপরেও আমাদের একটু নিজেদের সতর্ক না হলে এই ধরনের পরিস্থিতি আরো কয়েকদিন থাকবে বলে আমার মনে হয়। আচ্ছা ডক্টর সুজত পাল, এখন আপনি নিশ্চয়ই জানেন যে দেশ জুড়ে একটু 3টা জোনে, কালারিং জোনে ভাগ করা হচ্ছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। এবং আমরা গত 60-66 দিনের মতো আমরা মোটামুটি একটা লকডাউন সিচুয়েশন, যদিও সরকার কখনোই এটাকে লকডাউন বলেনি, বলেছে সাধারণ ছুটি, তার মধ্যে দিয়ে গিয়েছি। এরপরও কি কোনো এরকম জোনিংয়ের কি কোনো সুফল পাওয়া যাবে যদি জনগণ সচেতন না হয়? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা কোরিয়াতে যেটা করেছে আর কি, সাউথ কোরিয়াতে। এটা আমি অনেকবার আরো অনেক চ্যানেলে বলেছি। সেটা হচ্ছে রেড জোনটাকে যেটা আমি যদি আইডেন্টিফাই করতে পারি এবং লকডাউনে যদি এখানে ইমপ্লিমেন্ট করে পারে, তাহলে 4টা টি এর আশ্রয় নিতে হবে। একটা হচ্ছে ট্রেসিং অফ দ্য পেশেন্ট, টেস্ট করা এবং ওই পেশেন্টকে ট্র্যাক করা, যেটা ইজিলি করা যায় মোবাইল দিয়ে ট্র্যাক করা, এবং ট্রিটমেন্ট দেওয়া। এই 4টা টিকে যদি আমরা একসাথে সন্নিবেশিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে রেড জোন এবং লকডাউন করার সার্থকতা হবে। আমি আজকে টেলিভিশন দেখতেছিলাম, লকডাউনের মধ্যে মানুষ চিৎকার করতেছে, কোনো মাস্ক নাই এবং সোশ্যাল ডিস্টেন্সিং নাই। এগুলো হলে কিন্তু লকডাউনটা ভালো ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না। লকডাউনটা ভালো করে লকডাউন করতে হবে। এবং লকডাউন মানে কি, আমি ওই জায়গাটাকে স্প্রেডটাকে যাতে ওইখান থেকে সরে না যায়। নেক্সট আরেকটা প্রশ্ন, যে অ্যাসিম্পটোমেটিক স্প্রেড আপ, এটা আমি অনেকবার বলেছি। আপনার পাশের জন সে সুস্থ, আপাতত সুস্থ, কিন্তু সে কিন্তু আপনার স্প্রেড করতে পারে। এই জিনিসটা সাধারণ জনগণের মধ্যে ঢুকাতে হবে। এটা হচ্ছে আমার লকডাউন সম্পর্কে ফলপ্রসূ করার জন্য এই টিপসটা আমি সবাইকে দিলাম, আমার বিশেষ করে জনগণদের। ডক্টর সুজত পাল, আপনি যেখানে আছেন, মানে চট্টগ্রামে আমরা দেখছি যে শুরুতে পরিস্থিতি ততটা খারাপ ছিল না, কিন্তু ইদানিং পরিস্থিতির একটু অবনতি ঘটেছে এবং প্রতিদিনই আমরা আক্রান্তের খবর দেখছি বাড়ছে এবং
মৃত্যুর সংখ্যাও বেড়েছে। চট্টগ্রামের সিচুয়েশনটা কি এখন, কি অবস্থায় আছে আপনি মনে করেন? হ্যাঁ, না, চট্টগ্রামও মোটামুটি এখন হটস্পট, অন্যতম হটস্পট বাংলাদেশের জন্য। অন্যান্য যেমন ঢাকার তো পরে এখন চট্টগ্রামকে ধরা যায়। চট্টগ্রাম হটস্পট করার অনেকগুলো, এর মধ্যে হচ্ছে আমাদের বিশেষ করে গার্মেন্টস, তারপর এখানেও সোশ্যাল ডিস্টেন্সিং কম, এসব কিছু মিলিয়ে চট্টগ্রাম হটস্পট হওয়ার অনেকগুলো কারণ আমরা পাই। আর এখানেও অনেক মোটামুটি মারা যাচ্ছে, কিন্তু আমরা যেটা নজরে পড়লো, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা রেড জোন করেছি, এখানে আবার ইয়েলো জোন করেছি, অর্থাৎ অবজারভেশন। এগুলোতে আমরা দেখলাম যে যাদের কোমরবিড ইলনেস আছে, মানে এর সাথে করোনার সাথে যাদের কোমরবিড ইলনেস আছে, তাদের মৃত্যু হার বেশি। এটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ যাদের কোমরবিড ইলনেস, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ, কিংবা স্টেরয়েড খান, কিংবা ক্যান্সারের রোগী, কিডনি রোগী, ওনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং পারতপক্ষে, এবং এই রোগের আমি আপনাকে একটু তথ্য দিই, এই রোগে কিন্তু 80-85% রোগী এমনি ভালো হয়ে যায়, মরানো ফ্লুর মতো মনে হয়। 10-12% একটু সিরিয়াস হয়, এর মধ্যে মৃত্যু অনেক কিছু। তো আমার কাছে মনে হয় যেন যারা 80-85% এরা যদি সতর্ক হয় এবং তারা যদি নিজেকে বাসায় আবদ্ধ করে রাখে, যেমন অস্ট্রেলিয়াতে এই প্রজেক্টটা খুবই প্রচলিত, হসপিটাল ইন দ্য হোম, এই কনসেপ্টটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা স্প্রেড অফ ইনফেকশন কমাতে পারবো, আমাদের হাসপাতালের উপর লোড কমবে, তারপর হচ্ছে কস্ট এফেক্টিভনেস এবং অ্যাভয়েডেন্স অফ হ্যাজার্ডস বাই দ্য ডক্টর, এই ডাক্তারদের এটা অনেকাংশে করা যায় আর কি, আমার কাছে এটা মনে হয়। আপনি শুধু এই কনসেপ্টটা ধরে রাখা যায়, এমনি ভালো হয়ে যাবে, অসতর্ক হওয়ার, কিন্তু মনে করেন করোনা ভাইরাস আক্রান্ত আমি হলাম, আমি হাসপাতাল না গিয়ে বাসায় থাকবো, একটু টেলিমেডিসিন, এখন যে পপুলার টেলিমেডিসিনের আশ্রয় নেবো, আমরা কোনো পরিচিত ডাক্তারের সাথে কথা বলবো, যখন আমার কোনো শ্বাসকষ্ট হবে, বুকের চাপ ব্যথা হবে এবং জ্বর কমবে না, কিংবা আমার একটু ড্রাউজি ভাব লাগবে, কিংবা অত্যন্ত দুর্বলতা লাগবে, তখন আমি ডাক্তারকে বলছি, ডক্টর আই এম ফিলিং, আমি আমার এই ধরনের মনে হচ্ছে, তখন ডাক্তারই আমাকে সাজেস্ট করবে প্লিজ কাম। ডাক্তার অ্যাসেস করে আমাকে হাসপাতালে ভর্তি দিয়ে দিল, নাইলে আমাকে প্রপার চিকিৎসা করবে। এটা এটা এ ধরনের যদি একটা স্টেপ নেওয়া যায়, আমার কাছে মনে হয় হাসপাতালের উপর লোডও কমবে এবং অনেক ভালো থাকবে। নাম্বার 2 হচ্ছে যে এই হাসপাতালে থেকে আমি আমার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এটার জন্য একটা সিম্পল টেস্ট আমরা বাসায় বসে করতে পারি। এটা আমি আরো একটা চ্যানেলে বলছি, আপনাদেরকেও বলতেছি। সেটা হচ্ছে আমার শ্বাসকষ্ট যদি হয়, তাহলে আমি 1 থেকে 30 যদি গুনতে যাই, আমি 7-8 পর্যন্ত গুনে আর পারবো না, কিংবা 5 সেকেন্ডের মধ্যে 5-10 সেকেন্ড আমি 30 পর্যন্ত গুনতে পারবো না। এটা হচ্ছে সিম্পল টেস্ট, আমার শ্বাসকষ্ট হচ্ছে। এটা করলে ডাক্তারকে বললে ডাক্তার আপনাকে বলবে যে না প্লিজ আপনি এখন বাসায় থাকেন না, প্লিজ কাম। বাসায় থাকলে করতে হবে কি, অ্যাওয়েক প্রনিং, মানে আমরা ইউজুয়ালি চিতিয়ে শুই, ওই ইয়ারগুলা রোগীগুলা, করোনা রোগীগুলো একটু অ্যাওয়েক প্রনিং, মানে উপর হয়ে শোয়ার একটা অভ্যাস করতে হবে, কিংবা রাইট ল্যাটারাল কিংবা লেফট ল্যাটারাল, কিংবা বসে, এভাবে করতে হবে। চিতিয়ে শুলে অনেক সময় অক্সিজেন কমে যায় এবং অনেক ভুল ডায়াগনোস হয়। আরেকটা জিনিস এটা যেটা আমি লক্ষ্য করলাম, সবাই অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় ভরে ফেলতেছে। এইটাও না, একটা হয়তো কোনো সাপোর্ট হিসেবে নিতে পারেন, কিন্তু একদম নিয়ে একটা ক্রাইসিস সৃষ্টি করার দরকার নেই। একটা আপনি অল্প দিয়ে, আমি বললাম 80-85 এমনি ভালো হয়েছে, শুধু আতঙ্কিত হবেন না, সাবধান হবেন। এটা আমার অধ্যাপক ডক্টর সুজত পাল, আরেকটা যেমন যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, আমরা জানি যে বর্ষা মৌসুমের সঙ্গে সঙ্গেই আমাদের এখানে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়, ডেঙ্গু, চিকুনগুনিয়া। গত 2 বছর আমাদের এই দুটো রোগ আমাদের খুব ভুগিয়েছে। এবারও যদি এই করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গু পরিস্থিতি যদি অবনতি ঘটে, তাহলে তো এই অবস্থা সামাল দেবেন কি করে, বা কিভাবে সামাল দেওয়া যাবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এইটা আমার কাছে মনে হচ্ছে, এটা এই জন্য যদি হয় তাহলে সামাল দেওয়া সত্যিই কষ্টকর হবে। আমি গতবারও ডেঙ্গু ওয়ার্ডের আমি ইনচার্জে ছিলাম, তদারকি করতাম। এই সময়টাই, মানে জুনের এই সময়টা আমরা প্রচুর ডেঙ্গু পেয়েছি তখন, এখন অবশ্যই এখন পাচ্ছি না। আরেকটা আমাদের ব্যাপার হচ্ছে যে যাদের করোনা ভাইরাস এবং ডেঙ্গু ভাইরাস, এরা কিন্তু সব দুইটা হচ্ছে আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। এগুলো অনেক সময় একসাথে মানে অ্যান্টিবডির মধ্যে একটু ঝামেলা করতে পারে। আমি এমনও দেখেছি যাদের করোনা কোভিড পেশেন্ট, ওদের অ্যান্টিডেঙ্গু পজিটিভ রোগীরা অনেক সময়, ওই জন্যই অ্যান্টিডেঙ্গু পজিটিভ হলো ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং যদি প্লেটলেট কাউন্ট 50,000-এর কম না থাকে, তাহলে চিন্তার কিছু নেই। তবে দুইটা যখন একসাথে হবে, এবার অবশ্যই আমি একটু কম দেখতেছি, কিন্তু দুইটা যদি একসাথে হয়, তাহলে একটু অবশ্যই একটু ওইটুকুর কোমরবিড ইলনেসটার আরো এক ধাপ বেড়ে গেল, এটা আমার ধারণা। এবং ওই জন্য সাধারণ জনগণের জন্য আমার যেটা, আপনারা যেটা দেখাচ্ছেন, এখনো দেখাচ্ছেন,
আপনার 3 দিনে 1 দিন জল যাতে না জমে, মশারি ইউজ করা, এগুলা যাতে অবশ্যই অবশ্যই আপনারা করেন, এটা আমার আপিল থাকবে সাধারণ জনগণের প্রতি। আর যারা ডাক্তার যারা একই সাথে হবে, তখন অবশ্যই একটা প্লেটেড কাউন্ট একটা টার্ম আছে, থ্রম্বোসাইটোপেনিয়া, যেটা অবশ্য করোনাতেও হয়, কিন্তু এখানে একটা প্লেটেড কাউন্ট কমার সাথে হাতে পায়ে, বিশেষ করে পায়ের মধ্যে লাল লাল দাগ পড়বে, এগুলোর দিকে একটু নজর রাখতে হবে। যদি হয় কিন্তু এটা কিন্তু খারাপ হবে, এটা কি আমার আমার মনে হয় আর কি। ডক্টর সুজত পাল, মানে এই আমরা তো বলছি করোনা, ডেঙ্গু এসব রোগের কথা, কিন্তু এর বাইরে সাধারণ রোগীদের যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, কোনো কঠিন রোগে ভুগছেন, তাদের চিকিৎসা বা তাদের স্বাস্থ্য পরামর্শ তারা কিভাবে নেবেন বা তারা কিভাবে চিকিৎসা পাবেন? হ্যাঁ, এটা সম্পর্কে আমি বলি। আমি এখন যে হাসপাতালে কাজ করি সেটা হচ্ছে আসলে একটা স্পেশালাইজড হসপিটাল, টারশিয়ারি কেয়ার ল্যাবরেটরি মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল। ওইখানে ইন্টারনাল মেডিসিনের রোগী ছাড়াও, করোনা রোগী ছাড়াও, হার্টের রোগী, কিডনির রোগী, ক্যান্সারের রোগী, ডায়ালাইসিস, আধুনিক যত কিছু করা যায়, এবং এখানে আমাদের এখানে কার্ডিয়াক সার্জারি আছে, ওইগুলা যাতে ব্যাহত না হয় আমরা ওই দিকেও লক্ষ্য রেখেছি। এটার জন্য আমি আসলে জনগণকে তো বলবো, এই জনগণকে যাটা বললাম, আপনারা শুধু হাসপাতালে বেশি রাশ না করে প্লিজ আপনার এই হোম হসপিটাল ইন দ্য হোম এই কনসেপ্টটা একটু নেন। আর যদি হাসপাতালে চলেও যায়, আমার ডাক্তারদের কাছে আমাদের ট্রেনিং করা আছে, সমস্ত ডাক্তারদেরকে আমরা এভাবে ট্রেনিং দিয়ে আসছি কিভাবে একটা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন থেকে কিভাবে করোনাকে আমি ডিফারেন্সিয়েট করবো। কারণ এই অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশনের এবং করোনার সিমটম প্রায় সেম হবে। একটা অ্যাকুট কিডনি ইনজুরি হলো, ওখান থেকে আমি করোনা রোগীকে, এবং আমরা মেডিকেল কলেজ হাসপাতালে এই একটা ডায়ালিসিস, 5টা ডায়ালিসিস মেশিন এস্টাবলিশ করেছি ফর এই করোনা পেশেন্ট, এবং একটা আলাদা আইসিইউ আমরা সেট আপ করেছি, আলাদা এইচডিআই সেট আপ করেছি। মানে করোনাকে আমরা যেহেতু আমার করোনার সাথে সব। আর একটা জিনিস আমি যেটা মনে করি, যে ডিপার্টমেন্টে হোক না কেন, যিনি যে ডিপার্টমেন্টে চিকিৎসা করুন না কেন, সবসময় মনে রাখতে হবে যে এই আমার সামনে যে রোগীটা আসছে তার মধ্যে করোনা কোভিড-19 উনি অ্যাফেক্টেড থাকতে পারে, এটা একটু মাথায় রেখেই প্রপার পিপি নিয়ে ওনাকে চিকিৎসা করতে হবে। ডক্টর সুজত পাল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ডক্টর সুজত পাল, আপনার কাছে শেষ প্রশ্ন, যে আমরা প্লাজমা থেরাপির কথা শুনছি বেশ কিছুদিন ধরেই, যে এখন মনে হচ্ছে যে এটাই একটা নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি। আপনার কি অভিজ্ঞতা, আপনি কি বলবেন এই সম্পর্কে? আমার অভিজ্ঞতা হচ্ছে, আসলে আমি বলি, আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, অবশ্যই চট্টগ্রাম, এটা আমরা প্লাজমা থেরাপির উপর একটা রিসার্চ চলতেছে। প্লাজমা থেরাপি আসলে এটা নতুন কনসেপ্ট নয়, এটা আসলে 1901 সালে অনেক পুরনো কনসেপ্ট, 100 বছর আগে। হ্যাঁ, এটা আসলে কিছুই না, এটা অ্যান্টিবডি প্রোডাকশন হয়, অ্যান্টিবডিটা আমার এখানে দেওয়া। তো প্রত্যেকটা রোগের এটার মোটামুটি একটা এফেক্টিভ বলে মনে হচ্ছে আমার কাছে, একটা লিটারেচার দেখলাম। কিন্তু সাইড বাই সাইড মনে রাখতে হবে, যারা ডাক্তাররা শুনতেছেন আমার, এটা সাইড বাই সাইড মনে করতে হবে, প্লাজমা থেরাপির কোনো রিঅ্যাকশন, যেমন ব্লাড রিঅ্যাকশন যাতে না হয়, কিংবা হাইপারফিব্রিনোজেনিমিয়া একটা কথা আছে, এটা আমি ডাক্তারদের জন্য বলতেছি। হাইপারফিব্রিনোজেনিমিয়া, ফাইব্রিনোজেন লেভেল যদি বেশি থাকে, তাহলে ইট ক্যান ক্রিয়েট কোগুলেবিলিটি। যেমন আমাদের করোনাতে আমরা কোগুলেশন মানে ব্লাড ভেসেলস ব্লক করা থাকে, ভয় পাই। এখানে ফিব্রিনোজেনিমিয়া যদি হয় তাহলে একটু চিন্তা করতে হবে। এবং অবশ্যই আমার মনে হয় যতটুকু রিপোর্ট পেয়েছি, আমরা মায়ো ক্লিনিকের একটা রিপোর্ট দেখলাম ওই দিন, এবং ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে, এটা কিছুটা এফেক্টিভ বলে মনে হয়। তারপরেও আমি বলি, এগুলো সব যেহেতু নোবেল করোনা ভাইরাস, এটা কোনো প্রাথমিক পর্যায়ে, তো 1-2 মাস 3 মাস 6 মাস পরে আমরা বুঝতে পারবো যে এটা কোনটা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সুজত পাল। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সুজত পালের সঙ্গে। প্রিয় দর্শক, আমরা নিউজ গ্যালারিতে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। নিউজ গ্যালারিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা
করোনা নিয়েই কথা বলছি এই অনুষ্ঠানে। করোনা রোগের চিকিৎসা, করোনা রোগের নতুন কি প্রতিষেধক আবিষ্কৃত হলো বা নতুন কি পাওয়া গেল, যদিও এখন পর্যন্ত সেরকম আসার কথা আমরা সেভাবে শুনতে পাইনি। তারপরেও আমরা এই বিষয় নিয়ে কথা বলি। এ পর্যায়ে আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ তানভীর আশরাফ। উনি কনসালটেন্ট অর্থোপেডিক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, নিটোর, মানে বাংলায় আমরা যাকে পঙ্গু হাসপাতাল বলি, সেই হাসপাতালের উনি কনসালটেন্ট। আমরা তার সঙ্গে কথা বলছি। ডাক্তার মোহাম্মদ তানভীর আশরাফ, আপনি তো এই অবস্থার মধ্যেও চিকিৎসা দিচ্ছেন, রোগীদের হাসপাতালে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই পর্যায়ে রোগীদের সংখ্যা কি একটু বেড়ে গেছে? আমি বিভিন্ন হাসপাতালের ডাক্তারের সঙ্গে কথা বলি, তারা বলছেন যে এখন মনে হচ্ছে রোগীদের ফ্লোটা অনেক বেড়েছে এবং যেসব হাসপাতাল নন কোভিড সেসব হাসপাতালেও রোগীর ফ্লোটা একটু বেড়েছে। আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। একদম ঠিক বলেছেন। আসলে যেদিন থেকে ডিক্লেয়ার করা হলো যে আসলে কোনো কোভিড এবং নন কোভিড আলাদা করে কোনো হসপিটাল থাকবে না, প্রত্যেকটা হসপিটালই সব ধরনের রোগী থাকবে, তারপরে গ্র্যাজুয়ালি এই পেশেন্ট গুলো বাড়া শুরু করলো। এবং এখন তো আসলে আমরা আউটডোরে দেখছি যে প্রচুর পরিমাণে পেশেন্ট। আগে যেরকম একটা রেগুলার ফ্লো ছিল পেশেন্টের, অনেক অনেক রোগী আসছে, সব ধরনের রোগী এখন আমাদের, যত ধরনের ভাঙা চোরা ব্যথা সব ধরনের রোগী এখন আমাদের এখানে আবার আসে। অবশ্যই ফ্লোটা আগের থেকে অনেক বেড়ে গেছে, কারণ অনেকদিন তারা লকডাউনের কারণে আসতে পারেনি। পরবর্তীতে যেহেতু লকডাউন এখন রিমুভ করা হয়ে গেছে, তো তারা এখন অনেক বেশি মাত্রায় আসা শুরু করেছে এবং যেহেতু তাদের প্রয়োজন তারা আসছে, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আচ্ছা, এ ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স অথবা অন্য যারা আছেন এদের আক্রান্ত হওয়ার হারটা বেড়ে গেছে এবং আমরা বেশ কিছু মৃত্যুর সংখ্যাও শুনেছি, মানে মৃত চিকিৎসক মারা গেছেন এমন কথাও শুনেছি এবং কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক আমরা হারিয়েছি এর মধ্যে, যেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আপনি কি মনে করেন যে এই অবস্থায় রোগীর যে ফ্লোটা বেড়ে গেছে এবং কোনো অসচেতনতা কি আছে চিকিৎসকদের মধ্যে, যে বা অথবা রোগীদের মধ্যে, যে কারণে এই আক্রান্তের হারটা বেড়ে যাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। চিকিৎসক হিসেবে আমি নিজেও আমার নিজেকে একই প্রশ্ন করি, আমি তো আমার জায়গা থেকে প্রপার প্রোটেকশন নিয়েই কাজ করছি, তারপরেও আমি কেন আক্রান্ত হচ্ছি। এরকম আসলে অনেক ক্ষেত্রেই হচ্ছে। প্রোটেকশনের যে কিছুটা গাফিলতি নিজের ক্ষেত্রে নিজের আছে, সেটা চিকিৎসক হিসেবে স্বীকার করতে হবে। তবে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গিয়ে, যারা কোভিড ডেডিকেটেড হসপিটালে সার্ভিস দিচ্ছে সেই ধরনের ডক্টরদের থেকে যারা নন কোভিড হসপিটালে সার্ভিস দিচ্ছে তাদের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তার কারণ হচ্ছে গিয়ে, এর আগে আমরা যেটা মনে করতাম না যে এই রোগীটার করোনা ভাইরাস নেই বা কোভিড আক্রান্ত নয়, কাজেই সেটাকে আমরা সে ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার। কিন্তু যারা কোভিড ডেডিকেটেড হসপিটালে কাজ করছেন তারা প্রত্যেকে একদম টপ টু বটম, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ফুল প্রোটেকশন অনুযায়ী এবং সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে কাজ করছে। কিন্তু আমরা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যারা নন কোভিড এবং কোভিড মিক্সড হসপিটালে কাজ করছে তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন আছে। এবং রোগী আসার ক্ষেত্রে যারা অ্যাসিম্পটোমেটিক রোগী থাকছে এবং রোগীর সাথে রোগীর লোকজন আসছে, অনেক মানুষের গ্যাদারিং হচ্ছে এই ক্ষেত্রে, একজন রোগীর সাথে দুজন করে অ্যাটেন্ডেন্ট আসছে, তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ারের মাধ্যমে চিকিৎসকরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাচ্ছে। এবং আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমাদের সেসব চিকিৎসকদের যারা এই করোনাতে শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন। আচ্ছা, আর একটা জিনিস, আর আপনি যে ব্যাপারটা আপনি বিশেষায়িত, মানে অর্থোপেডিক সার্জন, আপনি এই ব্যাপারটা জানেন। মানে বাংলাদেশে তো মানে করোনা আসার আগে বা করোনা এখন পর্যন্ত, এখন মানে যদি আমরা ধরি, করোনার মৃত্যুর সংখ্যা এবং সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যার খুব বেশি হেরফের নেই, যদিও সেই সংখ্যাটা আসে না। এবং সেসব রোগী তো আপনাদেরই হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, অর্থোপেডিক যেসব সমস্যা, হাড় ভাঙা, পা ভাঙা, সেই রোগীগুলো তো আসছে এবং তাদের সঙ্গে দু একজন করে অ্যাটেন্ডেন্টও আসছে। তো সেক্ষেত্রে মানে ফ্লোটা তো অনেক বেশি এবং সেই ব্যাপারটা আপনাদের সামলাতে হচ্ছে। এই ব্যাপারগুলো আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? অনেক বেশি ফ্লো, অনেক বেশি। এগুলো আসলে সামাল দিয়ে আগেও যেরকম কষ্টকর ছিল, এখন তো আরো বেশি কষ্টকর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সামলাতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু ম্যানেজমেন্টের প্ল্যানিং ছিল। আমাদের শ্রদ্ধা ডিরেক্টর স্যার আগের থেকেই কিছু ম্যানেজমেন্ট নিয়েছিলেন, যার ফলে আমাদের এই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আক্রান্তের সংখ্যা, স্টাফ এবং যারা স্বাস্থ্য কর্মীরা যারা আছেন তাদের মধ্যে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম।
আমরা একটি আইসোলেশন ওয়ার্ড করেছি যদি আমরা সাসপেক্টেড রোগী মনে করি যে তারা করোনা সাসপেক্টেড রোগী হতে পারে, তাদের কোনো সাইন সিমটম আছে, তাহলে আমরা তাদেরকে সেই ওয়ার্ড গুলোতে রাখছি। পরবর্তীতে তাদের পরীক্ষা করানোর মাধ্যমে যদি দেখি যে আমরা তাদের করোনা পজিটিভ, সেক্ষেত্রে তখন আমরা তাদেরকে প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে করোনা হসপিটালে শিফট করছি। তারপরে যখন তারা 14 দিন পরে করোনা নেগেটিভ হচ্ছে, তখন তারা আবার আমাদের সাথে যোগাযোগ করছে। পরবর্তীতে আমরা তাদের যে প্রপার ম্যানেজমেন্ট সেটা তখন দিয়ে আসছি। কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, যেটা আসলে খুবই বিপজ্জনক জিনিস, একটি সুস্থ রোগীর পাশে তার মা বসে আছে, তার বাবা বসে আছে, তাদের মধ্যে যে কোনো একজন ক্যারিয়ার হয়ে যাচ্ছে, সেটা তো আসলে কারো পক্ষে বোঝা সম্ভব না। কাজে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে অনেকে আক্রান্ত হতে পারে, আরো আমরাও আক্রান্ত হতে পারি। এটা আসলে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ারের ক্ষেত্রে ম্যানেজ করা খুবই কঠিন, এটা বলা খুব মুশকিল। তবে অন্যান্য ক্ষেত্রে যারা এরকম আসছে অ্যাক্সিডেন্টের রোগী, তাদেরকে যদি এই ধরনের কোনো সাইন সিমটম থাকে, তাহলে ইনিশিয়ালি আমরা তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে পরবর্তীতে তাদের ম্যানেজমেন্ট গুলো অফার করছে। এমন অনেক রোগী আছে যে পরবর্তীতে কুর্মিটোলা হসপিটালে ছিল, তারা সেখান থেকে যখন নেগেটিভ হয়েছে তাদের রিপোর্টটা চলে এসেছে, পরে আমাদের এখানে এসেছে। এইসব রোগীর অপারেশন করতে গেলে আমরা আবার একটা সমস্যা পড়ি, কারণ একটা অপারেশন যখন আমরা করতে যাই তখন সেক্ষেত্রে দেখা যায় যে ওইখানে তো আরো অনেকগুলো রোগীর অপারেশন করতে হবে, তাকে পোস্ট অপারেটিভ নিতে হবে, তার সাথে অ্যানাস্থেটিস্ট থাকবে, আমাদের সিস্টাররা থাকবে, ব্রাদাররা থাকবেন, আমাদের সার্জন টিম থাকবেন। অপারেশন করবার পরে সেই অপারেশন থিয়েটার থেকে আবার ফিউমিগেশন করতে হয়, আলাদা করে জীবাণুনাশক, সেটা অবশ্য করা হচ্ছে। এদিক থেকে আমি বলবো যে আমাদের হসপিটাল অনেক দূরে এগিয়ে আছে। ডক্টর মোহাম্মদ তানভীর আশরাফ, আপনি সাবধানে থাকবেন, যেহেতু আপনি হাসপাতালে একদম ফ্রন্ট লাইনে আছেন। আপনাদের জন্য আমাদের অবশ্যই শুভকামনা রইল। নিউজ গ্যালারির এ পর্যায়ে আমরা যুক্ত হব যুক্তরাজ্যের কেন্টে। সেখানে আছেন ডক্টর ইসমত কবির। উনি স্পেশালিস্ট রেজিস্ট্রার জেরিয়াট্রিক মেডিসিন, কুইন এলিজাবেথ দ্য কুইন মাদার হসপিটাল, মার্গারেট, কেন্ট, যুক্তরাজ্য। ডক্টর ইসমত কবির, আপনার কাছে আমরা যে কারণে আজকে সংযুক্ত হয়েছি, কারণ যুক্তরাজ্য থেকে একটি আশার খবর আমরা আজ শুনতে পেয়েছি। সেটি হচ্ছে যে যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন যে ডেক্সামেথাসোন এই ওষুধটি বেশ কার্যকর। তারা এই ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে যুক্তরাজ্য এসব ব্যাপারে খুব কনজারভেটিভ, তারা একদম গবেষণা ভালো মতো না করে কোনো কথা বলে না, এবং যে কারণে যুক্তরাজ্যের ভ্যাকসিনটা নিয়ে আমরা খুব আশাবাদী আছি এখন পর্যন্ত, এবং তার পরীক্ষা চলছে। এবং এই পর্যায়ে যখন এরকম একটা ঘোষণা এলো, আমরা খুব আশাবাদী হয়ে উঠলাম। এটা কি আশাবাদী হওয়ার মতো কোনো খবর? ধন্যবাদ। আমি যুক্তরাজ্য থেকে এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমরা খুবই এক্সাইটেড, আমরা উৎসাহী যে এরকম একটা খবর আজকে আমরা পেয়েছি। এটা হলো, আপনারা জানেন যে আপনি ঠিকই বলেছেন যে এটা অত্যন্ত একটা নির্ভরযোগ্য গবেষণা ট্রায়াল থেকে এই সিদ্ধান্তটি এসেছে আজকে। এই ট্রায়ালটার নাম ছিল রিকভারি ট্রায়াল, যেটা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং গবেষণা কোভিড-19 চিকিৎসাকে কেন্দ্র করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ট্রায়াল আছে, সলিডারিটি ট্রায়াল, কিন্তু এটা অনেক দেশ জুড়ে আছে, কিন্তু আমাদেরটা শুধু এনএইচএস মানে যুক্তরাষ্ট্রের এতে 175টি হাসপাতাল আছে, যার মধ্যে আমাদের হাসপাতালও অন্তর্ভুক্ত ছিল। এবং মার্চ মাসে শুরু হওয়া এই গবেষণাতে 11,500 কোভিড-19 হাসপাতাল ভর্তি রোগী ছিল। তো এতে করে এর মধ্যে আপনারা জানেন যে ট্রায়ালের মধ্যে বিভিন্ন বাহু থাকে বা বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকে। এর মধ্যে একটা গ্রুপ ছিল স্বল্প ডোজে স্বল্প পরিমাণ ডেক্সামেথাসোন দেওয়া, এবং এটা শুধু হাসপাতালে ভর্তি রোগীদের উপরেই দেওয়া হয়েছিল। এবং এতে ডোজটা ছিল মাত্র 6 মিলিগ্রাম, এটা মুখে অথবা শিরায় দেওয়া হয়েছিল। এবং আজকে এর রেজাল্টটা, এর গবেষণার ফল, ট্রায়ালের যে প্রধান তিনি ফল ঘোষণা করে বলেছেন যে ভেন্টিলেটরে থাকা রোগী, মানে যারা খুবই জটিল রোগী, যারা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের উপরে আছেন, তাদের ক্ষেত্রে এই ডেক্সামেথাসোন ব্যর্থহীনভাবে অন্তত 1/3 মৃত্যু প্রতিহত করতে সমর্থ হয়েছে। এটা এ পর্যন্ত পাওয়া ওষুধগুলির মধ্যে সবচেয়ে একটা বড় সুখবর। শুধু তাই না, যারা অক্সিজেনের উপর নির্ভর করছে শুধু অসুস্থতার জন্য, তাদের ক্ষেত্রেও এটা 1/5 রোগীর ক্ষেত্রে মৃত্যু প্রতিহত করতে সক্ষম হয়েছে। তো অক্সিজেন ছাড়া যারা আছে ভর্তি রোগী,
তাদের ক্ষেত্রে এটা 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 কোনো রকম ভূমিকা রাখতে সক্ষম হয়নি। এবং সাথেই আমি এটাও উল্লেখ করতে চাই যে হাসপাতালের বাইরের কোনো রোগীর উপরে এই ডেক্সামেথাসোন দেওয়া হয়নি বা এই পরীক্ষাটা চলেনি। তো এটা এই পর্যন্তই। আমি জানি যে আজকে সারা পৃথিবী জুড়ে সবগুলো গণমাধ্যমে এটা একটা বড় শিরোনাম, কারণ এ পর্যন্ত ওষুধ সংক্রান্ত ব্যাপারে এটাই সবচেয়ে বড় এভিডেন্স বেসড অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক আবিষ্কার। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা জানি যে অক্সফোর্ডে আরেকটি ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে এবং সেটাও আমরা যতদূর জানি যে একটু ট্রায়ালে আছে, সেটার কি অবস্থা, সেই ব্যাপারে কি কোনো খবর আছে আপনার কাছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এটা আমাদের ব্রিটেনবাসীদের একটা গর্বের জায়গা, বিশেষ করে যারা চিকিৎসা সেবার সাথে জড়িত। আপনারা জানেন যে প্রফেসর সারা গিলবার্টের ভ্যাকসিন নাম শুনেননি, পৃথিবীতে এমন কাউকে কম আছে। হ্যাঁ, সেই ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে আসলে জানুয়ারিতে, এবং এটা শুধু ভ্যাকসিনের যে প্রচলিত যে পদ্ধতিগুলো সেগুলো সারা গিলবার্ট ব্যবহার করেননি। তিনি একটা অত্যন্ত আধুনিক একটা টেকনোলজি উনি ব্যবহার করেছেন, যেটাকে বলা হয়েছিল একটা ভেক্টর ChAdOx1 nCoV-19। এটা একটা শিম্পাঞ্জির অ্যাডেনোভাইরাসকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ জেনেটিক কারুকার্যের মাধ্যমে উনি এটা ভ্যাকসিনটা তৈরি করতে সক্ষম হয়েছেন। এবং প্রাথমিকভাবে এটা সফল হয়েছে, এটা ফেজ 1 ট্রায়াল সফল হয়েছে, ফেজ 2 সফল হয়েছে, এবং এখন ফেজ 3 ট্রায়াল, অর্থাৎ বিপুল সংখ্যক লোকজনের উপরে এই ট্রায়ালটা চলবে আগামী জুলাই থেকে। এতে অন্তর্ভুক্ত হবেন যুক্তরাজ্য থেকে 10,000 লোকজন, এতে শিশু থাকবেন, বয়স্ক লোকজন থাকবেন, বিভিন্ন পেশা শ্রেণী এবং জাতিগত বৈশিষ্ট্যের লোকজন থাকবে। আমি বলতে চাই যে ইভেন যুক্তরাষ্ট্র এতে খুব উৎসাহী দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এতে প্রায় 30,000 স্বেচ্ছাসেবী যুক্ত হবেন এবং ব্রাজিল থেকে যুক্ত হবেন আরো 10,000। এটা খুবই আশার খবর। শুধু তাই না, আমি এর আগে যে খবরটা পেয়েছিলাম যে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর একটা যোগাযোগ রেখেছেন যাতে করে এই জুন মাসে ওনারা বাংলাদেশেও একটা ট্রায়াল শুরু করতে পারবেন। সুতরাং আমরা এটার সাথে যুক্ত। ধন্যবাদ। অনেক ভালো একটা কথা আমাদের শোনালেন। আরেকটা জিনিস আমরা শুনতে পাচ্ছিলাম যে চীনের যে সাইনোভ্যাক যে প্রতিষ্ঠানটি আছে, তারাও একটি ভ্যাকসিন নাকি সফলতার দ্বার প্রান্তে চলে এসেছে, তারাও কিছুদিনের মধ্যে হয়তো ঘোষণা দেবে। সেই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে তথ্য আছে। কারণ সিনোভ্যাক বায়োটেক যে কোম্পানিটার নাম, ওরা সঙ্গত কারণেই অনেক এগিয়ে আছে। ওরা যখন যুক্তরাজ্য বা অন্যান্য দেশ, আপনি জানেন যে অন্তত 200টা সারা বিশ্বব্যাপী 200টা ভ্যাকসিনের কাজ হচ্ছে, এর মধ্যে 10টা আছে ক্লিনিক্যাল ট্রায়ালে, এর মধ্যে 3টা আছে সবচেয়ে এগিয়ে। এই 3টার মধ্যে সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকটা অবশ্যই একটা। তো ওরা একটু এগিয়ে আছে এই জন্য যে ওরা কাজ শুরু করেছে নভেম্বর মাসে, এবং ওদের ভ্যাকসিনটা ছিল একটা প্রচলিত ভ্যাকসিন। ওরা কোনো নতুন টেকনোলজির আশ্রয় নেয়নি। ওরা একটা করোনা ভাইরাসকেই নিষ্ক্রিয় করে ওরা এই ভাইরাসের কাজ শুরু করেছে গত নভেম্বরে, এবং এরাও ফেজ 3 ট্রায়ালে অর্থাৎ চূড়ান্ত পর্বের ট্রায়ালে চলে এসেছে। এবং আমি যতদূর জেনেছি যে তারাও এরকম বিশাল ডোজে এটাকে প্রস্তুত করার সক্ষমতা অর্জন করেছে, যে আগামী 1 বছরের মধ্যে ওরা 10 কোটি ডোজ তৈরি করতে পারবে। এবং আমি এও জানি যে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর যেমন অ্যাস্ট্রাজেনেকার AZD12222 যে ভ্যাকসিনটার সাথে ট্রায়ালের জন্য যোগাযোগ রেখেছে, এবং সিনোভ্যাকের করোনাভ্যাক ট্রায়ালের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর যোগাযোগ রেখেছে। এবং ব্রাজিলেও এর ট্রায়াল জুলাইয়ে শুরু হচ্ছে, এবং সম্ভবত অন্যান্য কিছু কিছু দেশে যেমন অস্ট্রেলিয়াতে এর ক্লিনিক্যাল ট্রায়াল জুলাই মাসে শুরু হচ্ছে। সুতরাং আমরা সেদিক থেকে বলতে পারি যে শুধু অ্যাস্ট্রাজেনেকার যে সারা গিলবার্টের ভ্যাকসিন যেটা, সেটাই শুধু না, সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনটার উপরেও বিশ্ব তাকিয়ে আছে। আর সবচাইতে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে মানে এই সময় যেমন পুরো বিশ্ব
যে ব্যাপারে ভুগছে করোনা ভাইরাসের কারণে, এর যদি কোনো প্রতিষেধক আবিষ্কার হয়ে যায় বা প্রতিষেধক যদি কার্যকারিতা প্রমাণ হয়ে যায়, সেটা তো একটা লটারি জেতার মতো, একটা জ্যাকপট জেতার মতো একটা অবস্থা তৈরি করবে। এবং সেক্ষেত্রে যেটা হবে যে এর সাথে ব্যবসা বাণিজ্য, কোটি কোটি ডলারের ব্যবসা, কোটি কোটি মানুষের জীবন, এটা কি খুব সহজেই গরিব দেশগুলো পাবে? এর কি এই ধরনের কোনো আশঙ্কা কি আছে যে এটা কেউ এটা কুক্ষিগত করে রাখবে যে না আমরা এই প্রযুক্তি দেব না? এটা আমরা মানে এ ব্যাপারে কি কোনো তথ্য আপনি বলতে পারেন, যেটা আমরা সহজলভ্য যাতে হয়, সবাই যাতে পেতে পারে, এরকম কোনো উদ্যোগ কি আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো এটা বাংলাদেশের 16,80,00,000 মানুষের মনের কথা আমি বলবো। তো আমি এই প্রসঙ্গে খুব জোর দিয়ে বলতে চাই যে না, বিশ্ববাসী বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে ভাবছেন, যারা করোনার প্রতিরোধ নিয়ে ভাবছেন, তারা একথা অবগত আছেন যে বিশ্ব আজকে একটা গ্রাম, আমরা বলি গ্লোবাল ভিলেজ। সুতরাং পৃথিবীর বা বিশ্বের একটা কোনায় কিছু লোককে ঝুঁকির মুখে রেখে সারা বিশ্ব নিরাপদ ভাবতে পারে না। এবং এই বৈশ্বিক মহামারী করোনা আমাদের সেই কথাটা আরো ভালো করে বুঝিয়ে দিয়েছে। তো সেদিক থেকে চিন্তা করলে বিশেষ করে দুটো সংগঠনের কথা আমি বলবো। একটা হলো সেপি, সেন্টার ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশনস। এটা হলো 2017 সালে তৈরি হয়েছে। এটা একটা ছাতা সংগঠন বা আমব্রেলা অর্গানাইজেশন আমি বলবো। এটার কাজ হলো সমস্ত সংশ্লিষ্ট ভ্যাকসিন সংশ্লিষ্ট সরকারগুলিকে, ভ্যাকসিন সংশ্লিষ্ট বিজ্ঞানীদের কারিগরি সমন্বয়, অর্থ সংগ্রহ এবং অর্থায়ন। এবং এই কাজটি খুব সাফল্যের সাথে করতে পেরেছে বলেই আমরা ব্রাজিলে কথা শুনছি যে ব্রাজিলে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, চীনের ভ্যাকসিনের, যুক্তরাজ্যের ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে, হওয়ার কথা হচ্ছে বাংলাদেশে। এটা সেপির সমন্বয়ের জন্যই হচ্ছে। এবং এর সাথে আরেকটা সংগঠনের কথা না বললেই নয়, সেটা হলো গ্যাভি, গ্লোবাল অ্যাক্সেস ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। গত 20 বছর ধরে এই গ্যাভি সারা পৃথিবীতে টিকাদানের ক্ষেত্রে একটা খুবই ভালো ভূমিকা রেখে চলেছে এবং এক্ষেত্রেও গ্যাভির ভূমিকা খুবই প্রশংসনীয়। আপনারা জানেন যে ইতিমধ্যে সারা পৃথিবীকে কত লোককে টিকা দান করলে আমরা করোনা থেকে মুক্ত থাকতে পারবো তার একটা হিসাব হয়েছে, যেটা হবে 70 ভাগ, প্রায় 400 থেকে 450 কোটি লোককে আমাদের টিকা দিতে হবে। এর একটা মোটামুটি হিসাবও হয়েছে যে কত টাকা লাগতে পারে। সেই টাকার সংখ্যাটা হচ্ছে $2,500 কোটি। এবং এই টাকা সংগ্রহের জন্য অভিযানও শুরু হয়েছে। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে যুক্তরাজ্য শুধু ভ্যাকসিনের ক্ষেত্রে না, যুক্তরাজ্য শুধু ওষুধের ক্ষেত্রে না, যুক্তরাজ্য এক্ষেত্রেও একটা খুব অগ্রগামী ভূমিকা রাখছে। গত 4 জুন বরিস জনসনের আতিথ্যে একটা গ্লোবাল ভ্যাকসিন সামিট, বিশ্ব ভ্যাকসিন সম্মেলন হয়ে গেল। এতে লক্ষ্য ছিল যে গ্যাভি $1,000 কোটি সংগ্রহ করবে। এবং আমি আপনাদের বলতে পারি যে $880 কোটি প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছে 31টি দেশ এবং 8টি দাতা সংগঠন। গ্যাভি ইতিমধ্যে শুধু তাই না, গ্যাভি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন সংক্রান্ত বিভাগ। অনেক অনেক ধন্যবাদ। সংযোগটা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এর মধ্যেই আমরা অনেক আশার কথা শুনলাম ডক্টর ইসমত কবিরের কাছ থেকে, যিনি আছেন কুইন এলিজাবেথ দ্য কুইন মাদার হসপিটাল, মার্গারেট কেন্ট, যুক্তরাজ্যে। এবং তিনি বললেন যে বেশ কয়েকটি ভ্যাকসিনই আবিষ্কারের মানে দ্বার প্রান্তে চলে এসেছে। এবং যুক্তরাজ্য আজ যেটা ঘোষণাটা দিল যে ডেক্সামেথাসন এই ওষুধটি ভালো কাজ করছে, একদম যারা ভেন্টিলেশনে আছেন সেই সব রোগীদের ক্ষেত্রে ভালো কাজ করছে। এটা একটা আশার খবর। এবং সেই আশার খবর দিয়ে আমরা আজ শেষ করছি আজকের নিউজ গ্যালারি।